আমরা শুরু করলাম হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির রাশিমালা। এখন দেখো, আমরা যদিও জানি যে একটা মাত্র ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুতে আছে, কিন্তু সে যে সবসময় একটা শক্তি স্তরেই থাকে সব পরিস্থিতিতে, অথবা এক্সাইটেশন একই রকম থাকে, বিষয়টা কিন্তু সেরকম নয়। এবং সে কারণে হাইড্রোজেন টিউব যেটা আছে, আমরা যখন স্পেকট্রাল লাইন দেখি, আমরাও কিন্তু তার জাম্পিং এর কারণেও কিন্তু আমরা ওখান থেকে স্পেকট্রাল লাইনের এমিশন দেখতে পাই। সুতরাং সেই ফিনোমেননটা আমি ডিসকাস করব। তো তার আগে তুমি মাথায় রাখো যে আমরা হাইড্রোজেনের একটি এনতম কক্ষপথ বিবেচনা করেছি, যার রেডিয়াস হচ্ছে এন। এটা হচ্ছে আমার ই। তো ই এর ইলেকট্রনের, ই মানে ইলেকট্রন, তার ভর যদি এম ই হয় এবং যে কোনো একটা আহ, কক্ষপথে যদি তার লিনিয়ার ভেলোসিটির কম্পোনেন্ট ভি এন হয়, তাহলে তাদের সাথে রিলেশন গুলো কিভাবে হচ্ছে সেটা একটু দেখবো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো কণা যখন একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে তখন কিন্তু তার কি হয়, কেন্দ্রমুখী একটা বলের প্রয়োজন হয় সেই বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য। তাহলে যা দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা যদি এরকম হয়, তাহলে ইলেকট্রনের কক্ষপথের সাথে স্পর্শক বরাবর কাজ করবে তার রৈখিক বেগের উপাংশ, আর এখান থেকে সোজা বাইরের দিকে কাজ করবে কেন্দ্র বিমুখী বল, তাহলে এই দিকে কাজ করবে কেন্দ্রমুখী বল। এখন যেহেতু কেন্দ্রে রয়েছে ধনাত্মক চার্জ এবং এটা ঋণাত্মক, তাহলে এইদিকে যে বলটা কাজ করবে সেটা মূলত কুলম্ব বল, বা এটা সেন্ট্রিপিটাল ফোর্স বলছি আমি এটাকে। কিন্তু অ্যাকচুয়ালি এইটা এবং এটা পরস্পর সমান এবং বিপরীত। এটাও এফসি, এটাও এফসি, এটা হচ্ছে ভিএন। ক্লিয়ার? তাহলে এইদিকে যে বল কাজ করছে সেটা কৌণিক কেন্দ্রবিমুখী বল mv² / আর এইদিকে যে বল কাজ করছে সেটা হচ্ছে কুলম্ব বল, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4πε0। হ্যাঁ, এটার চার্জও ই প্লাস ই, এটার চার্জ হচ্ছে মাইনাস ই। তাহলে আমরা যদি শুধুমাত্র পরিমাণের কথা বললে আমি বলতে পারি ইন্টু ই ইন্টু ই ডিভাইডেড বাই আর এন স্কোয়ার। তোমরা একটু আমার সাথে সাথে রেসপন্স করো, কারণ এখানে অনেক জিনিস তোমাদের স্থির তড়িতের কনসেপ্ট থেকে ব্যবহার করছি, না বোঝার কোনো কারণ নেই। কি শোনা যাচ্ছে আমার কথা? তাহলে আমি লিখতে পারি E² / 4πε0 আর এন স্কোয়ার। তবে এটা আমরা বলের ক্ষেত্রে বলে ধরো আমরা ইয়ে করেছি, বলের ক্ষেত্রে বিধায় আমরা এখানে পরিমাণ বুঝিয়েছি, কিন্তু যদি আমরা ফিল্ড বলতাম অথবা পটেনশিয়াল বলতাম তখন কিন্তু অবশ্যই আমরা সাইনটা কিন্তু ইউজ করতে হবে অ্যাট্রাকটিভ রিপালসিভ বোঝানোর জন্য। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে, অর্থাৎ ইলেকট্রনটা যে পরিভ্রমণ করছে তার জন্য তার যে কেন্দ্র বিমুখী বলের বিপরীতে যে কেন্দ্রমুখী বল প্রয়োজন, সে কেন্দ্রমুখী বলের পরিমাণ হচ্ছে E²/4πε0 আর এন স্কোয়ার। আর আর তার সমান এবং বিপরীতমুখী বল হচ্ছে তোমার mv_n² / r_n²। এ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? দ্রুত বলো, দ্রুত বলো। এটা নর্মাল কৌণিক বেগের যে রিলেশন সেটা। কেন্দ্রমুখী বল mv²/r, বা কেন্দ্র বিমুখী বল mv²/r। তাহলে একটা বস্তু ঘুরছে, সে ছিটকে চলে যেতে চাচ্ছে কক্ষপথ থেকে, তাকে টেনে ধরে রাখছে এই যে কুলম্ব বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটা কাজ করছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের, সেই বল। তাহলে তারা পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাই তাদের পরিমাণ সমান লিখেছি আমি। mv²/r, ও সরি সরি, r_n² লিখে ফেলেছি, mv²/rn। এখানে ঠিকই লিখেছি আমি, কিন্তু এখানে ভুল করে স্কোয়ার দিয়ে দিয়েছিলাম। তাহলে তুমি যদি এখন স্কোয়ারের সাথে আর এন কেটে দাও, আর আর কিছু কাটছে না, তাহলে আমাকে এখন বের করতে হবে, মনে করো বেগের রাশিমালা। তাহলে mv_n², তোমরা কিন্তু বলনি যে তোমরা বুঝছো কিনা, প্লিজ প্লিজ রেসপন্স প্লিজ। তোমরা কি বুঝেছো এটা, এই লাইনটা কিভাবে লিখেছি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার।
একটা ছেলে মেয়েও শুনতে পাচ্ছে না, এটা অদ্ভুত কাণ্ড না? তাহলে mv স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি পাচ্ছি হলো E² /4 পাই এপসাইলন নট r n, কারণ হুম। ডেফিনেটলি উইদিন দ্য অ্যাটম দ্য স্পেস ইজ এমটি, সো এখানে আমরা শূন্য স্থানের কনসেপ্ট ব্যবহার করতে পারি। তাহলে আমরা পাচ্ছি vn² ইজ ইকুয়াল টু E²/4 পাই এপসাইলন নট m e r n। তাহলে vn ইজ ইকুয়াল টু, যদি পুরাটা রুট ওভার নিয়ে নিই আমরা, সেটা লিখতে পারি, অথবা আচ্ছা তুমি এভাবে আগে লিখো, E²/4 পাই এপসাইলন নট m e r n। এনি প্রবলেম? না স্যার। আচ্ছা, না স্যার, বুঝছি। এইবার আসো ইলেকট্রনের গতিশক্তি কত হবে। কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু হাফ me, e ফর ইলেকট্রন, vn²। তাহলে vn² এর মানটা লিখো হাফ এম ই, vn² এর মান হচ্ছে এটা, অর্থাৎ E²/4 পাই এপসাইলন নট m e r n। এখন m e দুটো কিন্তু কেটে গেল, তাহলে থাকলো কি হাফ, হাফটাও তুলে দিই, দিয়ে একবারে লিখি E²/4 × 8, 8 পাই এপসাইলন নট, 8 পাই এপসাইলন নট r n। ঠিক কিনা বলো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওরকম একটা পয়েন্টে বিভব যদি তুমি লিখো, বিভব ফর ইলেকট্রন হবে হচ্ছে তোমার, আহ, যেহেতু কেন্দ্রের চার্জ যেহেতু প্রোটন, তাহলে আমরা না লিখি, তাহলে চার্জ প্রোটন থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা হবে Q/4 পাই এপসাইলন নট r n। কিউ মানে হচ্ছে এখানে ই, কেননা প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ ই, অর্থাৎ ইলেকট্রন চার্জের সমান কিন্তু পজিটিভ। তাহলে বিভব শক্তি, ইলেকট্রনের বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু, তাহলে ইলেকট্রনের চার্জ ইন্টু পটেনশিয়াল, অর্থাৎ মাইনাস E²/4 পাই এপসাইলন নট r n। স্যার এখানে স্যার ওই যে বিয়োগ রেখেছে, তো মাইনাস হলো কেন স্যার? তো কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তো সেই জন্য মাইনাস। ঠিক আছে, জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে তোমার পটেনশিয়াল ইন্টু চার্জ। তো যেহেতু আমার চার্জের পরিমাণ হলো -e, আর এটা যদি হয় প্রোটন, প্রোটনের চার্জ হচ্ছে +e, সেখান থেকে r n দূরত্বে একটি বিন্দুতে ইলেকট্রন রয়েছে, সেটা চার্জ হচ্ছে -e। তাহলে এখানে একটি একক চার্জ যদি থাকতো, তাহলে তার তার উপর তার যে কাজ হতো, সে কাজের পরিমাণ হচ্ছে E/4 পাই এপসাইলন নট r n। এটা তোমরা ওই যে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়েছিলে। তাহলে পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে চার্জ ইনটু পটেনশিয়াল। জি ক্লিয়ার? স্যার। তাহলে আমরা পটেনশিয়াল এনার্জির পরিমাণও বের করতে পারলাম। তাহলে মোট শক্তি, সুতরাং ইলেকট্রনের মোট শক্তি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল। কাইনেটিক এনার্জি কত পেয়েছিলাম? E²/8 পাই এপসাইলন নট r n, আর মাইনাস পাচ্ছি E²/4 পাই এপসাইলন নট
আর এন। তাহলে আলটিমেটলি এটা থাকছে মাইনাস ই স্কোয়ার বাই, এখানে পাচ্ছি আমি 8 পাই, এটা যদি লসাগু হয় তাহলে ই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার অর্থাৎ ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন। টোটাল এনার্জি নেগেটিভ মানে কি? একটা কণার টোটাল এনার্জি নেগেটিভ, এই কথার মানে কি? স্যার পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে স্যার বাইরে থেকে শক্তির প্রয়োজন তার মানে সে হবে। বাউন্ড স্টেটে আছে, তাই তো? জি স্যার। সে আবদ্ধ অবস্থায় আছে, কথাটার মানে হচ্ছে তাই। ভেরি গুড, তাহলে পেলাম। এখন তাহলে ভরবেগ কি হবে? আবার সেই ভিএন এর মানটা বসাও। ভিএন এর মান ছিল রুট ওভার স্কোয়ার বাই, তাহলে এম ই রুট ওভার স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম ই আর এন। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা এই এমিটাকে ভিতরে ঢুকালে এম স্কোয়ার হবে, তাহলে ওটা কেটে গেলে, আচ্ছা আমি দেখাচ্ছি। লিখতে পারি? লেখা যায়? হ্যাঁ স্যার, জি লেখা স্যার। যায়। তাহলে কৌণিক কৌণিক ভরবেগ এল এন ইজ ইকুয়াল টু এ অরবিটে আর এন পি, কারণ তারা পরস্পর সমকোণী থাকে যদি স্পর্শক বরাবর কাজ করে। তাহলে আর এন পি সাইন থিটা লেখার দরকার নাই, আর তোমার বোঝার সুবিধার জন্য সাইন 90 ডিগ্রি লিখে দিলাম। তার কারণ এই দেখো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা হচ্ছে আর এন এর দিক, এটা হচ্ছে পি এর দিক। ভিএন মানেই তো পি এর দিক, ভরবেগের দিক। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সুতরাং কৌণিক ভরবেগের মান হচ্ছে মডুলাস অফ আর এন ক্রস পি এন, লেখার দরকার নাই। তার মানে হচ্ছে আর এন পি সাইন থিটা, এখানে থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। সুতরাং এল এন ইজ ইকাল টু আর এন টি হইল। জি স্যার। আবার পি মানে হচ্ছে এমবি, তার মানে আর এন এম ই ভি এন। ক্লিয়ার? জি স্যার। অনেকেই কথা বলছে না। তাজনীন কি ঘুমায় গেছো নাকি? তাজনীন, আওয়াজ করো না কেন তোমরা? রিদি মাঝে মাঝে কথা বলে একটু, তাজনীন টোটালি কথাই বলছে না। আজকে ওই যে ওই সানজিদাও জয়েন করেনি, বুঝতে পারছি না কি হলো সবার। যাই হোক, এখন ক্লাসগুলো তো বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই চ্যাপ্টারে এই ক্যালকুলেশনটা করাই দিলে তুমি পুরো চ্যাপ্টার নিজে করে ফেলতে পারবা। এখন ফার্স্ট ইয়ার প্রথমে যখন শুরু করেছিলাম যেভাবে পড়াচ্ছিলাম, এখন তো সেরকম না। এখন তো পরীক্ষা চলে আসছে, তোমাদের ব্রেনের রিসিভিং ক্যাপাবিলিটি বেড়েছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ফাংশনাল হয়েছে, তাই না? এখন তো আর আগের মতো নাই, তো তোমরা একটু রেসপন্স করলে ভালো হয় আর কি। যাই হোক, তাহলে আর এন এম ই ভি এন, এখন মানগুলো একটু বসাও। আর এন এম ই ভি এন, আচ্ছা এটা করে তো আমি বের করলাম। তাহলে আর এন ইন্টু ভিএন এর মান কি পেয়েছি? রুট ওভার এম ই ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এন। তো একে যদি আমরা আর একটু আগের বারের মতো কৌশল অ্যাপ্লাই করি, আর এন স্কোয়ার আকারে ভিতরে নিয়ে যা, আর এন কেটে যাবে, তাহলে থাকবে কি? রুট ওভার এম ই ই স্কোয়ার আর এন ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, রাইট? এটার নাম দাও 4 নম্বর সমীকরণ।
এখন বোরের স্বীকার্য অনুযায়ী আমরা জানি, বোরের দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী, বোরের দ্বিতীয় স্বীকার্য অনুযায়ী বোরের স্বীকার্য অনুযায়ী এল এন ইজ ইকাল টু এন এইচ কাট, অর্থাৎ এইচ কাটের পূর্ণ সংখ্যা গুণিতক হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার রুট অফ এম ই স্কোয়ার আর এন ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এন এইচ কাট। এটাকে একটু বোথ সাইড বর্গ করো। ডাটা দেওয়া আছে, বোথ সাইড যদি আমরা বর্গ করি তাহলে কি পাই? এম ই স্কোয়ার আর এন, ওই রুট ওভার এম চলে যাবে স্যার। হ্যাঁ, ই স্কোয়ার আর এন আর ডিভাইডেড এন বাই বাই 4 পাই 4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এন এন স্কোয়ার স্কোয়ার এইচ এইচ কাট কাট স্কোয়ার। স্কোয়ার। এই ক্যালকুলেশন গুলো কিভাবে নিজে নিজে বের করে করতে হয়, বই থেকে এগুলো কোন দুঃখে মুখস্থ করবো আমরা, তাই না? তাহলে এম ই স্কোয়ার আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট এন স্কোয়ার এইচ কাট স্কোয়ার লিখতে পারি? জি স্যার। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা তো নেই। তাহলে 4 পাই এপসাইলন নট এন স্কোয়ার, এইচ মানে হচ্ছে, এইচ কাট মানে h/2, তাহলে এইচ স্কোয়ার, একটু পাই। সরি সরি মুশকিল মাঝে মাঝে। তাহলে হবে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই h/2 আই স্কোয়ার হোল স্কোয়ার করলে কি হয়, 4 পাই স্কোয়ার হবে না নিচে, জি স্যার। 4 পাই স্কোয়ার। পাই। 4 স্কোয়ার। তো এই 4 পাইটার সাথে 4 পাই যদি আমি কাটি, তাহলে এখানে শুধু একটা পাই থাকে। হ্যাঁ। তাহলে অর আর এন স্কোয়ার মানে হবে তোমার এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ই স্কোয়ার এম ই পাই। পাই। একটু লক্ষ্য করো তো, তুমি যদি এন এর মানটা জানো তাহলে ডান দিকে আর কোনো ভেরিয়েবল কোয়ান্টিটি আছে? না স্যার, তার মানে ইটস এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তুমি দেখো, ফর এন ইকুয়াল টু 1 আর 1 ইজ ইকুয়াল টু এপসাইলন নট এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ই স্কোয়ার এম ই পাই। এটা কি? এটা একটা ব্যাসার্ধ। প্রথম প্রথম ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ। যা একটি ধ্রুব রাশি, যা একটি কি ধ্রুবক। ধ্রুব রাশি। ধ্রুব রাশি। তাহলে ওই যে তোমার টোটাল এনার্জি যে রাশিমালাটা বের করেছিলে তখন, যেটা দেখলাম যে আমরা শুধুমাত্র আর এন এর উপর ডিপেন্ড করে, বাকি সব কনস্ট্যান্ট, এইখানে একটু আর এন এর মানটা বসাই দিই তো কি অবস্থা হয়। কত নম্বর সমীকরণ ছিল ওটা? ওটা ছিল আমার 2 নম্বর সমীকরণ। এটা ছিল, যেভাবে তার উল্টায় দিলে কি হয়, উল্টায় দিলে হয় পাই এম ই স্কোয়ার ডিভাইডেড বাই এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এখানে কি আর কোনো প্রকার কাটাকাটি হয়? এইটা হয়, এপসাইলন নট কাটাকাটি হয় না, আর কিছু হয়। তাহলে কি হয় দেখো, তাহলে হয় মাইনাস
me e⁴ ডিভাইডেড বাই, নিচেই থাকে এপসাইলন নট স্কোয়ার n স্কোয়ার h²। 8 গেল কই? ও 8 আছে তো একটা। তাহলে এখানে n এর মান বসালে আর কোনো ভেরিয়েবল নাই, আছে? না স্যার। না স্যার। এবার দেখো, n=1 হলে জাস্ট এইটা থাকবে না, বাকিটা আছে, মাইনাস me e⁴ ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার h²। ঠিক, মানে ফার্স্ট অরবিটে বা প্রথম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। ঠিক বললাম কিনা? স্যার। তাহলে আমি 6 নম্বরকে কিভাবে লিখতে পারি? en ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1/n² ইন্টু E1 লিখতে পারি। লিখতে পারবো? জি স্যার। কেমন জি লাগলো স্যার। টপিকটা? কোথাও কোনো ঘাপলা আছে? না না স্যার। স্যার। তাহলে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কম্পাঙ্ক এবং তরঙ্গ রাশিমালা। এই যে এটা থেকে ব্যবহার করবো রিডবার্গস কনস্ট্যান্ট, বিভিন্ন সিরিজ কিভাবে আসছে, হাইড্রোজেন পরমাণু শক্তি স্তর, এভরিথিং, শুধু এই একটা টপিকের সাথে রিলেটেড। এরপরে কিছু আলোচনা আছে, এক্সপেরিমেন্টাল আছে, তারপরে আমরা বোরের সাদৃশ্য নীতিতে চলে যাব, ওখানে কিছু ডিসকাশন। আচ্ছা স্যার, কালকে মানে হোমওয়ার্কটা কি স্যার, বুঝছি না। হোমওয়ার্কটা হচ্ছে আমি তোমাদেরকে 2.9 পড়িয়েছি তো, দুই আচ্ছা দশমিক দশের পর থেকে যতটুকু যাইতে পারো এই রিলেটেড টপিক, শুধু একটার পর একটা একটার পর একটা কনসেপ্ট যোগ আছে আর কি, আর কিছু না। আচ্ছা স্যার, এই ভিডিওটা কি দিয়ে দিবেন 1-2 দিনের মধ্যে? হ্যাঁ, আচ্ছা, শুধু আগামী ক্লাসের আগে দিয়ে দিলে স্যার ওই রিভাইজ দিতে পারবো। সব আজকে তো রাত্রে একসাথে দিয়ে নোট দিতে করে দিতে পারি না। আচ্ছা স্যার। আজকে রাত্রে দিয়ে দিতে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে এই ডিসকাশনে? আবু জাফর কি আছো? বুঝতে পেরেছো ক্যালকুলেশন গুলো? জি স্যার। সবুজ বুঝতে পেরেছো? সবুজ, মতিউর? জি স্যার, বুঝতে পারছি স্যার। মতিউর মনে হয় একটু দেরিতে জয়েন করছে আজকে মনে হচ্ছে। কিছুক্ষণ আগে আসলাম স্যার। হ্যাঁ, এটা এরকম করো না রে বাবা, তোমাদের ক্লাসটা রেখেছে এই টাইমে যাতে তোমরা কমফোর্টেবলি করতে পারো। তো ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি ভিডিওটা দিয়েই দিই তোমাদের, কিছুক্ষণের মধ্যে আমি দিয়ে দিব। তোমরা একটু দয়া করে সবাই দেখো, দেখে সত্যি সত্যি যদি ক্যালকুলেশন গুলো বুঝো তাহলে পরের কোনো জায়গাতে তুমি আটকাবে না, আমি এইটুকু তোমাকে বলতে পারবো। রাখবো তাহলে, আজকে একটু রেখে দিচ্ছি কারণ 10:30টার বেশি বাজার। তাছাড়া এই আচ্ছা টপিকটা রিলেটেড পরের কনসেপ্ট গুলো তোমরা ক্লিয়ার না করলে আমি যেটা ইনপুট দিব সেটা আবার খুব একটা কার্যকর হবে না। এই জন্য তোমরা সেলফ সেলফ অ্যানালিসিসটাকে করে ফেলো। ঠিক আছে? আচ্ছা স্যার। শুভরাত্রি, সবাই ভালো থেকো। নমস্কার স্যার। নমস্কার স্যার।